হ্যালো ফ্রেন্ডস, আমি সুমন। আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আমার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যে লেকচার সিরিজগুলো চলছে সেগুলো তোমরা পরপর দেখছো। এখানে আমি ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের যেগুলো খুব রেলিভেন্ট সেকশন সেগুলো করাচ্ছি, যেগুলো অতটা রেলিভেন্ট নয় সেগুলোকে আমি স্কিপ করছি। তো আজকে আমরা পড়ব সেকশন 36 of the Transfer of Property Act 1882 এর অ্যাপোর্শনমেন্ট বাই টাইম। আচ্ছা, প্রথমে আমাদের জানতে হবে এই অ্যাপোর্শনমেন্ট শব্দটার মানে কি। অ্যাপোর্শনমেন্ট কথাটার মানে হচ্ছে ইকুয়ালি কোনো জিনিসকে ডিস্ট্রিবিউট করা। তো কি বলছে সেকশন 36, দেখো। বলছে অ্যাপোর্শনমেন্ট অফ পিরিয়ডিক্যাল পেমেন্ট, determination of interest of person entitled in the absence of contrary or local usage to the contrary, all rents, annuities, pensions, dividends and other periodical payments in the nature of income shall upon the transfer of the interest of person entitled to receive such payment be deemed তাহলে periodical payments in the nature of income receive such payment be deemed as between the transferor and the transferee to acquire due from day to day and to be apportionable accordingly, but to be payable on the days appointed for the payment thereof. এখানে খুব সুন্দর একটা ইলাস্ট্রেশন আছে। এর কাছে একটা ঘর ছিল, এই ঘরটা বিকে রেন্টে দিয়েছিল, যে ঠিক আছে ভাই তোমায় রেন্টে দিলাম, তুমি আমাকে 10,000 টাকা করে দেবে মান্থলি, অবশ্যই মাসের শেষে। এ কি করলো, সিকে এই ঘরটাই সেল করে দিল 15 তারিখ, 15। এই যে 15 তারিখ মানে যে কোনো একটা মাস র্যান্ডাম ধরে নাও, এই যে 15 তারিখ সিকে ঘরটা সেল করে দিল, তাহলে বি এবার টাকা কাকে দেবে? একে দেবে না সিকে দেবে? বি এই 10,000 টাকাটার দুটো ভাগ করবে, 5,000 5,000, 5,000 টাকা দেবে একে, বাকি 5,000 টাকা দেবে সিকে। ঠিক আছে, এটাই হচ্ছে অ্যাপোর্শনমেন্ট বাই টাইম। 7-এ আছে অ্যাপোর্শনমেন্ট বাই এস্টেট। এই অ্যাপোর্শনমেন্ট বাই এস্টেট বুঝতে গেলে আমাদেরকে বুঝতে হবে সবার আগে ইলাস্ট্রেশন এটা। এই সেকশন 37 এই ইলাস্ট্রেশন এটা বলছে এ সেলস টু বি সি ডি আ হাউস situated in a village and leased to E at annual rent of ₹30 taka and delivery of one fat sheep, B having provided half the purchase money and C and D 1/4 each. E having notice of this must pay ₹15 taka to B and ₹7.5 taka to C and ₹7.5 taka to D and must deliver the sheep according to the joint direction of B, C, D. ঠিক আছে, কেমন দেখো, একটা ঘর ছিল, তো এ সেই ঘরটা ইকে লিজ দিয়েছে। কিরকম লিজ দিয়েছে? 30 টাকা পার ইয়ার, যে আমাকে 30 টাকা পার ইয়ার দেবেন আর একটা করে শিপ দেবেন, ইয়ারলি আমাকে একটা করে শিপ দেবেন। তো পরে আবার এ কি করলো, ওর এই ঘরটাকেই বি সি ডিকে বেচে দিয়েছে। কিভাবে বেচেছে? 50% একে বিকে, 20% বা 25% সিকে অ্যান্ড 25% ডিকে। এবার ই যে 30 টাকা পার ইয়ার দিচ্ছিল সেটা কিভাবে দেবে? একে দিয়ে দেবে না বিসিডিকে দেবে? কাকে কিভাবে দেবে? এটার নিয়ম হচ্ছে এই 30 টাকাটা ঠিক যে রেশিওতে বাড়িটা বিক্রি হয়েছে সেই রেশিওতেই ভাগ হবে। 30 টাকাটা 15 টাকা, 7.5 টাকা, 7.5 টাকা, 15 টাকা পাবে বি, 7.5 টাকা পাবে সি, 7.5 টাকা পাবে ডি, এইভাবে ভাগ হবে প্লাস একটা শিপ। সেকশন 41 বলছে ট্রান্সফার বাই অস্টেন্সেবল ওনার, মানে যে প্রপার্টিটা রিয়েল ওনার না তাকেই বলে অস্টেন্সেবল ওনার। where with the consent express or implied of the person interested in immovable property a person is the ostensible owner of such property and transfers the same for consideration, the transfer shall not be viable on the ground that she transferor was not authorized to make it, provided that the transferee, after taking reasonable care to ascertain that the transferor had power to make the transfer, has gifted in good faith. ট্রান্সফার বাই অস্টেন্সিয়েবল ওনার এটাকেও বলা হয় ডক্ট্রিন অফ হোল্ডিং আউট। আরেকটাও বলা হয় একটা ম্যাগজিম, সেটা হচ্ছে যে নেমো ডেট কোয়াড নট হ্যাবিয়েট,
মানে নো ওয়ান গিভস হোয়াট দে ডু নট হ্যাভ। তোর কেস আছে দেখো, আলেকজান্ডারের একটা মিস্ট্রেস ছিল, তার নাম হচ্ছে বানু দেবী। এবার এই বানু দেবী যেহেতু মিস্ট্রেস ছিল, আলেকজান্ডার কলকাতাতে একটা ঘর কিনলো। ঘর কিনে বানু দেবীকে বলল যে একটা কলকাতায় আমি ঘর কিনেছি, তুমি সেখানে থাকো। বানু দেবী ঘরে থাকা শুরু করলো। বানু দেবী একটা সময়ের পর এটাকে সেল করে দেয়, রাম প্রপার্টিটাকে সেল করে দেয় রামধীর কুণ্ডুকে। হলো, রামধীর কুণ্ডু তারপর মারা যায়, তারপর তার ছেলে পায় রামকুমার কুণ্ডু। এবার একটা সময় পরে আলেকজান্ডার মারা গেল। আলেকজান্ডার উইল করে দিয়ে গেল যে আমার যে কলকাতার প্রপার্টিটা আছে সেটা আমি আমার মেয়ে ম্যাকুইনকে দিয়ে গেল। ম্যাকুইন উইল পেয়ে গেছে, প্রপার্টি নিতে চলে গেছে। ঘরটা যেটা বানু দেবীর ঘর ছিল, সে গিয়ে দেখছে ঘরে বসে আছে রামকুমার কুণ্ডু। রামকুমার কুণ্ডুকে বলছে ঘরে তো তোমার কোনো রাইট নেই, এটা আমার বাবার ঘর, আমাকে উইল করে দিয়ে গেছে, তুমি চলে যাবে এখান থেকে। রামকুমার কুণ্ডু বলছে আমি এটা বানু দেবী থেকে টাকা দিয়ে কিনেছি, মানে আমার বাবা কিনেছে, আমি কেন বেরোবো। তখন একটা কেস হলো যে রামকুমার কুণ্ডু ভার্সেস ম্যাকুইন 1872, এবং ক্যালকাটা হাইকোর্ট হেল্ড করলো যে যেহেতু আলেকজান্ডারের রিয়েল ওনার ছিল এবং ও প্রপার্টিটা ম্যাকুইনকে দিয়ে গেছে, ওর মেয়েকে দিয়ে গেছে উইল করে, তাহলে প্রপার্টিটা ম্যাকুইনের হবে, এদের কারো নয়। এ রিয়েল ওনার ছিল না, এ রিয়েল ওনার নয়, এ বেঁচে দিয়েছে, একে প্রপার্টি এর কোথার থেকে হয়ে গেল। হলো, তখন কি করলো রামকুমার কুণ্ডু কেসটাকে নিয়ে গেল প্রিভি কাউন্সিলে, অ্যাপিল করলো। প্রিভি কাউন্সিলে অ্যাপিল করলো এবং প্রিভি কাউন্সিল বলল বানু দেবী যেটা বেঁচেছে রামকুমার কুণ্ডুকে সেটা তো ভ্যালিড, কারণ রামকুমার কুণ্ডু গুড ফেতে এটাকে কিনেছে। আশেপাশে রামকুমার কুণ্ডু মানে রামধীর কুণ্ডু জিজ্ঞেস করেছে যে বানু দেবী কি ঘরে থাকে, হ্যাঁ বানু দেবী ঘরে থাকে। ও ভেবেছে ওটা ওরই ঘর, ও বানু দেবীকে প্রপারলি টাকা দিয়ে কনসিডারেশন দিয়ে ঘরটা কিনেছে, তাহলে সেলটা ভ্যালিড এবং প্রপার্টিটাতে ম্যাকুইনের কোনো অধিকার নেই, প্রপার্টিটাতে রামধীরের ছেলে রামকুমার কুণ্ডুরই অধিকার আছে। সাবস্ট্যান্সিয়েবল ওনারের কিছু এসেনশিয়াল আছে, যেমন দেখো বলছে ফার্স্ট এসেনশিয়াল হচ্ছে ট্রান্সফার মাস্ট বি অস্ট্যান্সিয়েবল ওনার। তো ট্রান্সফারটাকে কোনো একটা একজন অস্ট্যান্সিয়েবল ওনার করবে। পরের পয়েন্টটা হি মাস্ট বি অস্ট্যান্সিয়েবল ওনার বাই এক্সপ্রেস অর ইমপ্লায়েড কনসেন্ট অফ দ্য রিয়েল ওনার। তাহলে তাকে অস্ট্যান্সিয়েবল ওনার হতে হবে বাই দ্য এক্সপ্রেস অথবা ইমপ্লায়েড কনসেন্ট অফ রিয়েল ওনার। ইমপ্লায়েড কনসেন্ট কি, এক্সপ্রেস কনসেন্ট কি, এগুলো তোমরা কিন্তু কন্ট্রাক্টে পড়েছো প্রত্যেকে। ট্রান্সফার মাস্ট বি ফর কনসিডারেশন, কিছু কনসিডারেশন থাকতে হবে। আর ট্রান্সফারি হ্যাজ টেকেন রিজনেবল কেয়ার, ট্রান্সফারিকে নিতে রিজনেবল কেয়ার নিতে হবে, অ্যান্ড মেড বোনাফাইড এনকোয়ারি, তাকে রিজনেবল কেয়ার নিতে হবে, তাকে বোনাফাইড এনকোয়ারি করতে হবে দ্যাট দ্য ট্রান্সফার হ্যাড দ্য অথরিটি অর পাওয়ার টু ট্রান্সফার দ্য প্রপার্টি অ্যান্ড মাস্ট হ্যাভ অ্যাক্টেড ইন গুড ফেথ। তাহলে এই যে সেকশন 41 এটা কিন্তু গিফটের ক্ষেত্রে অ্যাপ্লাই হয় না। যদি এখানে বানু দেবী রামধীর কুণ্ডুকে ওটা গিফট করে দিত তাহলে কিন্তু আর অ্যাপ্লাই হতো না, ও কিন্তু সেল করেছিল, ওখানে প্রপার কনসিডারেশন ছিল, গুড ফেথে সে দেখাশোনা করেছে যে ওটা আদেও কি বানু দেবীর কিনা, তো এটা গিফটে অ্যাপ্লাই হয় না। আর প্রহিবিশন অফ বেনামি ট্রানজ্যাকশন অ্যাক্ট 1988 এটা আসার পর থেকে যে রিয়েল ওনার সেই সব করতে পারে। আর কিন্তু এই তোমার অস্টেনশিয়েবল ওনারের যে কনসেপ্টটা এটা অতটা ভ্যালিড নেই। আর রিসেন্ট অ্যামেন্ডমেন্টও হয়েছে বেনামি ট্রানজ্যাকশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2016। 43 বলছে দেখো ট্রান্সফার by unauthorized person who subsequently acquires interest in property transfer, where a person fraudulently or erroneously represent that he is authorized to transfer certain immovable property and profess to transfer such property for consideration. Such transfer shall at the option of the transferee operate on any interest which the transferor may acquire in such property at any time during which the contract of transfer subsists. Nothing in this section shall apply the right of transferee in good faith for consideration without notice of the existence of the said option. যেরকম ফিডিং দ্য গ্র্যান্ট বাই ইস্টোপাল, এই সেকশন 43কে বলা হয় যে ফিডিং দ্য গ্র্যান্ট বাই ইস্টোপাল, এর একটা ইলাস্ট্রেশন আছে, সেটা আমরা এখানে দেখব। তারপর আমরা কিছু এসেনশিয়াল দেখব। এ হচ্ছে একটি ব্যক্তি, ওর 3টে প্রপার্টি ছিল, 3টে ফিল্ড ছিল, ঠিক আছে, 3টে ফিল্ড ছিল, এক্স ফিল্ড, ওয়াই ফিল্ড, জেড ফিল্ড।
হলো। এ ওর ছেলে বিকে দুটো ফিল্ড দিয়ে দিল, বললো না তুই এক্স ফিল্ডটা নিয়ে নে, ওয়াই ফিল্ডটা নিয়ে নে, আর জেড নামে যে ফিল্ডটা পড়ে আছে এই ফিল্ডটা আমার কাছে থাক। হলো। বি কি করলো, বি সিকে বললো যে আমার তিনটে ফিল্ড আছে, এক্স ফিল্ড, ওয়াই ফিল্ড, জেড ফিল্ড। মিথ্যে করে বললো। এক্স ফিল্ড ওয়াই ফিল্ডটা কিন্তু বি এর, জেড ফিল্ডটা কিন্তু ওর বাবার, বি এর নয়। তাহলে ও সিকে গিয়ে বলছে যে আমার তিনটে ফিল্ড আছে, 10 লাখ করে দাম, 30 লাখ টাকা দাম, তোকে 25 লাখে করে দেবো। হলো। সি কি করলো, একে টাকা দিয়ে দিল। এবং বি মনে মনে ভাবছে যে যখন পারফরমেন্স হবে কন্ট্রাক্টটা, আমি তখন বলে দেবো যে জেড ফিল্ড তো আমার নয়, আমার তো শুধু এক্স ওয়াই ফিল্ড, ওই জন্য তোমার সাথে আমার এক্স ওয়াইয়েরই কথা হয়েছিল, জেডের কথা হয়নি। ওকে ঠকানোর মেন্টালিটি নিয়ে বি এগোচ্ছিল। হঠাৎ করে কি হলো, মানে কন্ট্রাক্টটা যখন পারফর্ম হবে, অ্যাট দ্য টাইম অফ পারফরমেন্স অফ কন্ট্রাক্ট, তখন কি হচ্ছে, এ মারা যাচ্ছে, বাবা মারা যাচ্ছে। যেই মারা গেল তাহলে তিনটে ফিল্ডই তো বিয়ের হয়ে গেল। তাহলে কন্ট্রাক্ট যখন পারফর্ম করবে তখন এই তিনটে ফিল্ডই তো শিখে দিতে হবে। এইটাই হচ্ছে সেকশন 43 কিছু এসেন্সিয়াল আছে। এসেন্সিয়ালগুলো কি বলছে, যেটা ট্রান্সফার ইজ অ্যান আনঅথরাইজড পারসন। 2 নম্বরে, দেয়ার ইজ ফ্রডুলেন্ট অ্যান্ড ইরোনিয়াস রিপ্রেজেন্টেশন by the transfer regarding his right to transfer. 3 কি, the transfer is for consideration, আর the transfer subsequently acquired the authority for the transfer. এই যে এসেনশিয়াল সেকশন 43, এখানে একটা ঘটনা আছে, এখানে একটা কেস আছে, দেখো সেটা সেকশন 6 এর স্পেস সাকসেশন। আমি যে আগের যে ইলাস্ট্রেশনটা দিয়ে বোঝাচ্ছিলাম, সেখানে যদি সি এর কাছে নলেজটা থাকতো, ধরো সি এর কাছে নলেজ আছে যে বি তো এখন বলছে যে ও এক্স ওয়াই আর জেড তিনটে প্রপার্টি দেবে, ঠিক আমি যেরকম বললাম যে এ বাবা, তিনটে প্রপার্টি ছিল এক্স ওয়াই জেড, বিকে দিয়েছিল শুধু এক্স আর ওয়াইটা, এই হ্যাঁ বিকে দিয়েছিল এক্স আর ওয়াইটা, আর বি আবার সিকে বলেছে যে আমার কাছে তো তিনটে প্রপার্টি আছে, অথচ বি এর কাছে ছিল শুধু এক্স আর ওয়াইটা, জেডটা কিন্তু ছিল না। একটু আগেই বোঝালাম জেডটা ওর বাবার কাছে ছিল। এবার সি বেটা ও খোঁজ টোজ নিয়েছে চারিদিকে, খোঁজ টোজ নিয়েও জেনে নিয়েছে যে এই এক্স আর ওয়াইটা বি এর কাছে, জেডটা কিন্তু ওর কাছে নয়, ও এমনি বলছে, কিন্তু ওর বাবা যখন মরে যাবে তখন তো পেয়ে যাবে প্রপার্টিটা, আর ও পেয়ে গেলে তো আমিও পেয়ে যাবো প্রপার্টিটা। এটা কি বলে, স্পেস সাকসেশন। সেকশন 6A আমি পড়িয়েছিলাম তোমাদের। তো সেকশন 6A স্পেস সাকসেশনে যদি হয় এটা, তাহলে কিন্তু এই রুলটা যেটা আমি বললাম, এই রুলটা কিন্তু অ্যাপ্লাই করবে না। যদি সি এর কাছে নলেজটা থাকে, এরকম নলেজ যে এইভাবে ফ্রডুলেন্টলি সমস্ত কাজকর্ম করেছে, তাহলে কিন্তু ও আর এই প্রপার্টিটা পাওয়ার জন্য এন্টাইটেল থাকবে না। মসজিদ ভার্সেস কোদি মাহিন্দ্রা, এই কেসটা তোমরা একটু পড়ে নিও। আমার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে আমি বিভিন্ন এই যে ল ভিডিওগুলো আপলোড করি, সেগুলো শেয়ার করি, ল রিলেটেড ইনফরমেশন, বিভিন্ন আর্টিকেল শেয়ার হয়। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটা চাইলে জয়েন করতে পারো, আর আমি ল এন্ট্রান্সের কোচিং দিই, চাইলে সেটা জয়েন করতে পারো। ডেসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্ক থাকবে, সেই লিঙ্ক থেকে সোজা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ওখানে অ্যাডমিন সেকশানে আমার নম্বর পেয়ে যাবে। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ওয়াচিং মি।